রেভলিউশন এদিকে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে ওটা আরেক জগতে আমাকে টেনে নিয়ে চলে গেল। এটা সেকেন্ড টপিক। থার্ড টপিক হচ্ছে মানি, টাকা কিভাবে তৈরি হয়। তো এটা আমাকে খুব ইন্ট্রিক করছে অন্য আরেকটা কারণে। এটা আই বিকাম ভেরি ইন্টারেস্টেড যে হাউ মানি ইজ ক্রিয়েটেড, এবং মানি রিলেটেড আলোচনাটা একটু জটিল, তো এই জন্য জটিলতাতে না যে সিম্পল একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের এই যে ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি, সো এটা তো প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে এভরি ইয়ার কিছু 6% 7%। মুদ্রাস্ফীতি হওয়ার ফলে কি হয় যে আমার যদি গত বছর 1 লাখ টাকা থেকে থাকে, সেই টাকার দাম হয়ে গেছে এখন ধরেন 94,000 টাকা। মানে কি আমি 6,000 টাকা হারাই ফেলছি। কে হারাইছে? তো জনগণদের কেউ কেউ হারাইছে, কেউ কেউ হারায় নাই, তা তো না। মুদ্রাস্ফীতি কি সবার উপর অ্যাপ্লিকেবল। আর যতজনের সম্পত্তি ছিল সবার সম্পত্তি 6% ডিভ্যালুয়েটেড হয়ে গেছে, মানে 6% জিনিস সে হারাই ফেলছে। প্রশ্ন হচ্ছে গেইন করলো কে? কারণ আপনি যদি বলেন ভাই কেউ গেইন করে নাই, এটা তো হইতে পারে না, বিকজ আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই। ইজ ইট পসিবল? আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই। বিক্রি যদি করে থাকেন আপনি, ডেফিনেটলি কেউ কাউকে কিনতে হয়েছে। যেহেতু সম্পদ ইভ্যাপোরেটেড হয়ে আসমানে চলে যাবে না, কাজে কেউ যদি সম্পদ লুজ করে, সামওয়ান হ্যাজ টু গেইন। কে গেইন করলো? কেমনে গেইন করলো? কাহিনীটা কি? আমাদের সবার জীবনে এমন কিছু প্রশ্ন আসে যা খুব সাধারণ মনে হলেও তার ভিতরে কিছু সাইন লুকিয়ে থাকে। কিছুদিন আগে সোহাগ ভাইয়ের 3টা প্রশ্ন ছিল, তার মধ্যে একটি ছিল আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 বছর পর মুদ্রাস্ফীতির কারণে সেই টাকার ক্রয় ক্ষমতা বা কেনার শক্তি কমে 94,000 টাকা সমান হয়ে গেল। আপনার টাকাটা কিন্তু 1 লাখই আছে, সংখ্যা কমেনি, কিন্তু এর ভেতরে যে শক্তি, যে ভ্যালু, তার 6,000 টাকা যেন বাতাসে মিলিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই 6,000 টাকার সমপরিমাণ ভ্যালু কোথায় গেল? একটু ভাবুন, আর একটু গভীরভাবে ভাবুন। এই টাকাটা চুরিও হয়নি, ডাকাতিও হয়নি, আপনি এটা দিয়ে কোনো কিছু কেনে নিনি, তাহলে আপনার পরিশ্রমের এই অংশটা কি আসলে হারিয়ে গেছে? পদার্থবিজ্ঞানের সূত্র বলে শক্তি অবিনশ্বর, একে শুধু এক রূপ থেকে অন্য রূপে নেওয়া যায়। অর্থনীতির জগতেও নিয়মটা প্রায় একই। আপনার ক্রয় ক্ষমতা শূন্যে মিলে যায়নি, বরং এটা নীরবে বা আপনার অজান্তে অন্য কারো কাছে স্থানান্তরিত হয়েছে। এটা একটা অদৃশ্য ট্রান্সফার। আজকে আমরা দেখতে চলেছি, আমরা একটা গল্পের মতো করে গোয়েন্দার চোখে এই রহস্যের সমাধান করবো ইনশাল্লাহ। আমরা খুঁজে বের করব সেই অদৃশ্য হাতকে, আপনার আমার হাতের টাকা না নিয়েও সম্পদ কমিয়ে দিচ্ছে। চলুন ভিডিওর দিকে যাওয়া যাক। মহান আল্লাহ বলেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাক্কাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এই রহস্যের মূলে যেতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে টাকা জিনিসটা আসলে কি। আমরা যাকে টাকা বলি, অর্থাৎ আমাদের পকেটে থাকা 500 বা 1000 টাকার নোট, সেটা আসলে শতভাগ সম্পদ নয়। এটা একটা প্রতিশ্রুতিপত্র। সরকার বা কেন্দ্রীয় ব্যাংক আপনাকে কথা দিয়েছে যে এই কাগজটা দিয়ে আপনি জিনিসপত্র কিনতে পারবেন। অর্থনীতিবিদরা একে বলেন ফিয়াট মানি, ল্যাটিন ভাষায় যার অর্থ দাঁড়ায় হুকুম, আদেশ দ্বারা তৈরি মুদ্রা। কিন্তু সবসময় এমনটা ছিল না ভাই। একটা সময় ছিল যখন আসল টাকা মানে ছিল সোনা বা রূপা। কারণ কারণ ধরেন রাজা বা সরকার চাইলেই খনি থেকে ইচ্ছা মতো সোনা বের করতে পারতো না। এটা সরবরাহ ছিল সীমিত। সোনা তৈরি করতে প্রকৃতির হাজার হাজার বছর আর মানুষের কঠোর পরিশ্রম লাগতো, তাই এর একটা নিজস্ব বা অন্তর্নিহিত মূল্য ছিল। কিন্তু 1971 সালে এই খেলা নিয়ম পুরোপুরি বদলে যায়। আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন যে এখন থেকে আমেরিকান ডলারের বিপরীতে সোনা রূপা জমা রাখার কোনো বাধ্যকতা নেই। সেই থেকে পুরো পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করে, যেখানে টাকা ছাপানোর জন্য কোনো বাস্তব সম্পদের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু হয় একটি পেন্টিং মেশিন আর সরকারের একটা হুকুমের। আর ঠিক এখানে আপনার আমার 6,000 টাকা হারানোর গল্প শুরু। আপনি যা জমাচ্ছেন, আমরা যা জমাচ্ছি, তা আসলে সম্পদ না। আপনি জমাচ্ছেন একটি প্রতিশ্রুতি, আর যে জিনিস চাইলে তৈরি করা যায় তার মূল্য সময়ের সাথে সাথে কমতে থাকে। এখন প্রশ্ন হলো, এই অতিরিক্ত টাকা বাজারে আসে কিভাবে? এর দুটো প্রধান পথ আছে। প্রথমটা আমরা সবাই জানি, সেন্ট্রাল ব্যাংক সরাসরি নোট ছাপায়। যখন সরকারের বাজেট ঘাটতি হয় বা বড় কোনো প্রজেক্টের টাকার দরকার পড়ে, তখন তারা সেন্ট্রাল ব্যাংকে টাকা ছাপাতে বলে। কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী উপায়টা হলো বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেওয়ার প্রক্রিয়া।
একে বলা হয় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। এটা অর্থনীতির সবচেয়ে বড় ম্যাজিক। আপনি যখন ব্যাংকে 1 লাখ টাকা জমা রাখেন, ব্যাংক কিন্তু সেই পুরো টাকাটা সিন্ধুকে ভরে রেখে দেয় না। নিয়ম অনুযায়ী তারা হয়তো 10,000 টাকা রেখে বাকি 90,000 টাকা অন্য কাউকে লোন দিয়ে দেয়। মজার ব্যাপার হলো, আপনার অ্যাকাউন্টে এখনও 1 লাখ টাকাই দেখাচ্ছে, আবার যে ব্যক্তি 90,000 টাকা লোন নিল তার অ্যাকাউন্টে 90,000 টাকা যোগ হলো। অর্থাৎ বাজারে আপনার আসলে 1 লাখ টাকা থেকে ম্যাজিক্যালি আরও 90,000 টাকা ডিজিটাল টাকা জন্ম হলো, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। এভাবেই যখন অর্থনীতিতে ঋণের পরিমাণ বাড়ে, তখন বাজারে টাকার সরবরাহ জ্যামিতিক হারে বাড়তে থাকে, যদিও বাস্তব সম্পদ বা উৎপাদিত সেই হারে বাড়ে না। আর এখান থেকে জন্ম হয় মুদ্রাস্ফীতি নামের সেই অদৃশ্য দানব। আমরা সবসময় একটা ভুল কথা শুনি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কথাটা আসলে ভুল। সত্যিটা হলো আপনার টাকার মূল্য বা শক্তি কমে গিয়েছে। বিষয়টা সহজভাবে বোঝার জন্য চলুন একটা কাল্পনিক দ্বীপে যাই। ধরুন ওই দ্বীপে মাত্র 10 জন মানুষ থাকে। দ্বীপে মোট বিক্রির জন্য জিনিস আছে মাত্র 10টি আপেল, আর পুরো দ্বীপের মানুষের কাছে মোট টাকা আছে 100টি। তাহলে হিসাব অনুযায়ী একটি আপেলের দাম 10 টাকা। এখন একদিন ওই দ্বীপের সরকার কোনো কাজ না করেই নতুন আরও 100 টাকা ছাপিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিল। দ্বীপে মোট টাকা হলো 200, কিন্তু আপেল তো সেই 10টি আছে। এখন কি হবে? আপেলের মালিক দেখবে সবার হাতে এখন অনেক টাকা, সে কি আর 10 টাকা আপেল বিক্রি করবে? না, সে এখন প্রতি আপেলের দাম চাইবে 20 টাকা। ফলাফল কি দাঁড়ালো? আগে আপনার কাছে থাকা 10 টাকা দিয়ে আপনি একটি আস্ত আপেল পেতেন, আর এখন সেই একই 10 টাকা দিয়ে আপনি পাচ্ছেন অর্ধেক আপেল। আপনার বাকি অর্ধেক আপেলের ক্রয় ক্ষমতা কি একজন চুরি করে নিয়েছে। আপনার আমার 1 লাখ টাকার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে। টাকার সরবরাহ বেড়ে যাওয়ার কারণে আপনার আমার প্রতিটি টাকার ভেতরে শক্তি কমে গিয়েছে। অবশেষে আমরা আমাদের মূল প্রশ্নে ফিরে এসেছি। এই যে আপনার টাকার শক্তি কমে গেল, এই কমে যাওয়ার শক্তির সুবিধাটা কে নিল? আপনার হারানো 6,000 টাকা কার পকেটে গেল? এর উত্তর লুকিয়ে আছে ক্যান্টিলন ইফেক্ট নামের এক অর্থনৈতিক তত্ত্বে। রিচার্ড ক্যান্টিলন দেখিয়েছিলেন, নতুন ছাপা হওয়া টাকা যখন অর্থনীতিতে প্রবেশ করে তখন তা সবার কাছে একসাথে পৌঁছায় না। যারা এই টাকার উৎসের সবচেয়ে কাছে থাকে তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। 1 নাম্বার হয় সরকার। সরকার যখন নতুন টাকা ছাপায় তখন সেই টাকাটা প্রথম তাদের হাতে আসে। এই টাকা দিয়ে তারা যখন তাদের খরচ মেটায়, যেমন রাস্তা বানানো, বেতন দেওয়া, তখনও বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি। অর্থাৎ তারা আপনার আমার জমানো টাকার ক্রয় ক্ষমতা ব্যবহার করে সস্তায় তাদের কাজ সেরে ফেলে। যখন ওই টাকাটা ঘুরতে 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 আমাদের কাছে এসে পৌঁছায়, ততক্ষণে সব কিছুর দাম বেড়ে গেছে। সরকার আপনার পকেট থেকে সরাসরি কর না নিয়েও মুদ্রাস্ফীতির মাধ্যমে এক প্রকার অদৃশ্য কর বা ইনভিজিবল ট্যাক্স আদায় করে নেয়। নাম্বার 2, বড় ঋণ গ্রহীতারা। ধরুন একজন বড় শিল্পপতি ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন নিয়ে ফ্যাক্টরি বানালেন। 5 বছর পর যখন তিনি এই লোন শোধ করবেন, তখন মুদ্রাস্ফীতির কারণে টাকার মান অনেক কমে যাবে। তিনি যে মানে টাকা ধার নিয়েছিলেন তার চেয়ে অনেক কম মানে টাকা দিয়ে ঋণ শোধ করেছেন। অর্থাৎ ঋণের আসল ভার মুদ্রাস্ফীতি কমিয়ে দেয়। আপনার সেভিংয়ের ক্রয় ক্ষমতা ট্রান্সফার হয়ে বড় ঋণ গ্রহীতাদের সুবিধা করে দেয়। নাম্বার 3, সম্পদের মালিকরা। যারা তাদের টাকা ব্যাংকে অলস ফেলে না রেখে জমি, সোনা বা ভালো কোম্পানি শেয়ারের মতো বাস্তব সম্পদে বিনিয়োগ করে, তারা লাভবান হয়। কারণ মুদ্রাস্ফীতির সাথে সাথে এই সব বাস্তব সম্পদের দাম টাকার অঙ্কে বেড়ে যায়। আপনার আমার 1 লাখ টাকা ব্যাংকে 94,000 হয়ে গেল, কিন্তু যার 1 লাখ টাকার জমি ছিল আর জমির দাম হয়তো বেড়ে 1,10,000 টাকা হয়ে গেছে। এভাবে আপনার আমার হারানো 6,000 টাকা ক্রয় ক্ষমতা কোনো একজনের পকেটে ক্যাশ হিসেবে যায়নি, বরং এটি একটি সিস্টেমের মাধ্যমে সরকার বা বড় ঋণগ্রহীতা এবং সম্পদশালীদের মধ্যে ভাগ হয়ে গেছে। এটা একটি পরিকল্পিত সম্পদ স্থানান্তর প্রক্রিয়া। এই নির্মম সত্য জানার পর প্রশ্ন আসে, তাহলে কি আমাদের কিছু করার নেই? আমরা কি সিস্টেমের কাছে জিম্মি, না বাঁচার উপায় আছে? আর সেই উপায়টা ধনীদের কাছ থেকে শিখতে হবে আমাদের। ধনীরা কখনো টাকা জমায় না, তারা সম্পদ কেনে। আপনার হাতে থাকা টাকাটাকে একটা গলন্ত বরফের টুকরোর মতো ভাবুন। আপনি যদি এটাকে শুধু ধরে বসে থাকেন, এটা সময়ের সাথে সাথে ছোট হতেই থাকবে। বরফ গলে যাওয়ার আগেই এটাকে এমন কিছুতে রূপান্তর করতে হবে যা গলে যায় না। আপনার চিন্তাধারা বদলান। নিজেকে সঞ্চয়কারী অর্থাৎ সেভার ভাবা বন্ধ করে বিনিয়োগকারী ইনভেস্টর
হিসাব ভাবতে শুরু করুন। আপনার লক্ষ্য শুধু টাকা জমানো নয়, আপনার লক্ষ্য হবে আপনার টাকার ক্রয় ক্ষমতা ধরে রাখা বা বাড়ানো। সম্পদের রূপান্তর, আপনার টাকার একটা অংশ দিয়ে এমন জিনিস কিনুন যার সরবরাহ সীমিত, যেমন জমি, সোনা বা এমন কোনো ভালো কোম্পানি শেয়ার যারা মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে নিজেদের পণ্যের দাম বাড়িয়ে মুনাফা করতে পারে। নিজেকে এই সম্পদে পরিণত করুন। সবচেয়ে সেরা বিনিয়োগ হলো নিজের দক্ষতার উপর বিনিয়োগ করা। আপনার অর্জিত জ্ঞান বা স্কিল কেউ কেড়ে নিতে পারবে না। মুদ্রাস্ফীতি আপনার টাকার মান কমাতে পারলেও আপনার দক্ষতা মান কমাতে পারবে না। ভাই, সোহাগ ভাইয়ের তোলা প্রশ্নের শুধু একটা প্রশ্ন ছিল না, এটি ছিল আমাদের জন্য একটা মেসেজ। এই ভিডিওটি আমার দীর্ঘদিনের গবেষণা এবং অর্থনৈতিক বিভিন্ন তথ্য বিশ্লেষণের একটি প্রচেষ্টা মাত্র। আর এর উদ্দেশ্য ছিল আমার আপনাকে ভয় দেখানো না, বরং আপনাকে সচেতন করা। চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি আপনার পরিশ্রমের ফলকে নীরবে ক্ষয় করতে দেবেন, নাকি একে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে? কি আসলেও ঠিক হচ্ছে আমাদের সাথে? কারণ এই অর্থনৈতিক খেলার নিয়ম না জানলে আপনি সারা জীবন এর শিকার হয়েই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।